সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীতের ভুবনে এক অসাধারণ ব্যক্তিত্ব, শাস্ত্রীয় সঙ্গীতের এক দিকপাল পণ্ডিত অজয় চক্রবর্তী, যিনি সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, সুর রচনায় রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। তিনি আজ আমাদের সঙ্গে রয়েছেন ওয়াশিংটনে। অজয় চক্রবর্তী, আপনি সঙ্গীতের পরিমণ্ডলে বড় হয়েছেন, বাবা এবং দাদার কাছে আপনার সঙ্গীতের হাতেখড়ি। পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন। রবীন্দ্রসঙ্গীত অথবা জনপ্রিয় আধুনিক গানে না যেয়ে শাস্ত্রীয় সঙ্গীত কেন বেছে নিয়েছেন? আজকে আমার খুব ভালো লাগছে যে ওয়াশিংটনে এই আপনার সঙ্গে অর্থাৎ তাহিরা বোনের সঙ্গে কথা বলছি এবং আমাদের দুজনের কথোপকথন আমাদের এই যন্ত্রের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাচ্ছে। আমি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। কখন কোনটা শিখব সেটা তো আমার দ্বারা নির্বাচিত হয়নি, সেটা নির্বাচিত হয়েছে প্রথম আমার বাবা মায়ের দ্বারা। কারণ যখন আমি গান শেখা শুরু করি তখন আমার বয়স 2, তো 2 বছর বা 4 বছর বা 6 বছর বয়সে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না যে আমি কি করব। সেই সিদ্ধান্তটা আমি বুঝতে পেরেছি যখন আমার 22, 23, 24 বছর বয়স, যখন আমার অন্য কোনো চয়েস ছিল না। কিন্তু ছোটোবেলায় গানটা যে শেখবার বিষয় সেটা আমার বাবা জানতেন, কারণ আমার বাবা স্বর্গীয় শ্রী অজিত চক্রবর্তী এবং আমার মা শ্রীমতী জয়ন্তী চক্রবর্তী এবং মহামায়া চক্রবর্তী, এরা অতি সুন্দর গান গাইতেন এবং গান প্রথাগতভাবে ওদের শেখা হয়নি। কাজে ওদের ইচ্ছে ছিল যাতে আমি ঠিকভাবে শিখে সঙ্গীতের সঠিক স্থানটা বুঝতে পারি। কাজেই আমার কোনো চয়েস নেই, এটা হয়তো ঈশ্বর নির্ধারিত এবং আমার বাবা মার সিদ্ধান্তেই আমি রাগ সঙ্গীত শেখা শুরু করি। আপনি আপনার গুরুদের কথা উল্লেখ করেছেন, পণ্ডিত জ্ঞানপ্রকাশ থেকে শুরু করে আরও অনেক ওস্তাদদের কাছে আপনি প্রশিক্ষণ নিয়েছেন। এই যে বিভিন্ন গুরুর কাছে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, এতে আপনার সুবিধা এবং অসুবিধা, কারণ এক এক গুরু এক একভাবে শেখান, সে সম্পর্কে আমাদের যদি কিছু বলেন। সে সম্পর্কে বলি, সেটা হলো যে শিক্ষার শুরুতে একজনের কাছে শিখতে হয়। যেমন একটা শিশু ওয়াশিংটনে জন্মালো, কিন্তু সেই শিশুটি একদিন বারাক ওবামা হয়ে গেল। এই যে তার জার্নিটা, এর জন্য তাকে বহু মানুষের কাছে যেতে হয়েছে, বহু কিছু জানতে হয়েছে। এটা আমি একটা উদাহরণের জন্য বললাম। একজনের কাছে শিখতে হয়, কিন্তু তারপরে সারা জীবনই সবার কাছ থেকে শিখতে হয়, তা নাহলে শিক্ষা সম্পূর্ণ হয় না। আর শিক্ষার অর্থ হচ্ছে ভালো মন্দের বিচারবোধ, ভালোর দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া আর মন্দগুলোকে আস্তে আস্তে বাদ দেওয়া। এইটা যদি মৃত্যুর দিন পর্যন্ত করা যায় তবেই আমি তাকে শিক্ষিত বলে মানব, কারণ শিক্ষার কোনো তো শেষ নেই। কাজেই সেই দিক থেকে আমার সৌভাগ্য যে আমার গুরুরা অন্যদের কাছে শেখবার জন্য কোনো আপত্তি করেনি, তারা দয়া করে আমাকে সবার কাছে যেতে দিয়েছেন। সেইটি একটা বিরাট, আমি বলবো যে আশীর্বাদ। সেইটার জন্য আমি মানুষের যতগুলো ইউনিকনেস আছে, অসাধারণ গুণ এক একজনের থাকে, এক একজনের এক একটা থাকে। আপনার মধ্যে একটা গুণ আছে, যাদের কাছে কথা বলছি যাদের সামনে, তাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে। খুঁজে নেওয়ার চেষ্টা করবার জন্য আমার গুরুজি বলতেন, গুরু বলে কারে প্রণাম করবি মন, তোর অতীত গুরু পথিক গুরু, গুরু অবলম্বন। কাজে সেই সম্বন্ধে আমার একটা মনের একটা ধারণা প্রথম থেকেই ছিল যে শিখতে হবে সবার কাছে। সেটা আমার সমস্ত গুরুরা মেনে নিয়েছিলেন বলে আমি অনেকের কাছে শিখতে পেয়েছি। রবীন্দ্রনাথের গান সুচিত্রা মিত্রের কাছে, মায়া সেন, সুমিত্রা সেন, পল্লীগীতি নির্মলেন্দু চৌধুরী, পরেশ দেব, কীর্তন পঞ্চানন ভট্টাচার্য, আমি সবার নাম কানে হাত দিয়ে নিচ্ছি, কারণ এরা আমার প্রত্যেকেই প্রত্যক্ষ গুরু। হয়তো বেশি দিন আমি শিখতে পারিনি। চিন্ময় লাহিড়ী, কুমারেশ বোস, এদের কাছে শিখেছি। ডক্টর অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি বিষ্ণুপুরে। তাছাড়া ডক্টর বালমুরলির কাছে তো আমি শিখি, এখনও শিখি, এবং ওনার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক গুরু শিষ্য নয়, পিতা পুত্রের।
মানে উনি আমাকে মাই সান বলে বলেন। এবং ওনার সঙ্গে আমার প্রথম সূত্রপাত হয় মানে দ্বৈত পরিবেশন দিয়ে, অর্থাৎ ডুয়েট কনসার্ট দিয়ে। তারপরে আস্তে আস্তে হি বিকেম মাই গুরু অ্যান্ড হি বিকেম মাই ফাদার। তো তাছাড়াও বিভিন্ন বিষয়, যে কি করে লিখতে হয়, কি করে পড়তে হয়, কি করে স্বরলিপির পদ্ধতিটাকে কি করে বাড়ানো যায়, বা কি করে কণ্ঠকে আরও উন্নত করা যায়, কি করে লয় তালের ব্যাপারে আরও বেশি কনফিডেন্স, অর্থাৎ আমাদের লয় তালের সম্বন্ধে যে কনসেপশন আমাদের ইন্ডিয়ান মিউজিকে আছে সেটা রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তবলার মতো কোনো পারকাশন যন্ত্র সারা পৃথিবীর কোথাও নেই, এটা সারা পৃথিবীর লোক মেনেছে।